যা এই ধরনের সভায় বলা দরকার সবটাই বলেছেন। কাজে একই কথা পুনরুক্তি করতে গেলে পরে এটা আপনাদের উপর এটা চাপ সৃষ্টি করা হবে। আমি শুধু যে কথাটা বলবো, আমাদের দলের পঞ্চায়েত এই কথাটা না, জনগণের পঞ্চায়েত। জনস্বার্থে যারা চিন্তা করেন, ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্যে পঞ্চায়েতের ক্ষমতাকে যারা ব্যবহার করার চিন্তা করেন না, দুর্নীতির সাথে যুক্ত না, বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সামর্থ্য যাই থাকুক তার ভিত্তিতে সেই মানুষকে সাহায্যের যারা চিন্তা করেন, সাহায্য কিন্তু শুধু অর্থকড়ি দেওয়া না, পরামর্শ একটা সাহায্য। এবং যে গ্রামে আছেন, যে এলাকায় আছেন, সেই গ্রামের সেই এলাকার উন্নয়নের চিন্তা যারা করেন, এরকম প্রতিনিধিদের নির্বাচিত করে পঞ্চায়েত তৈরি করার কথা আমরা বলছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে। এই চিন্তা ভাবনায় জারিত হয়েই প্রার্থীদের বাছাই করে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করানো হয়েছে। সিপিআইএম এর পঞ্চায়েত, অমুক দলের পঞ্চায়েত, তমুক দলের পঞ্চায়েত, আমরা এইভাবে বলতে চাইছি না। মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু ভাবনায় রাখতে হবে। বামফ্রন্ট সরকার আসার আগে ত্রিপুরায় কি পঞ্চায়েত ছিল? ছিল না তো। গ্রামের মুরাল মাতাব্বর, একটু বড় জায়গা জমি ইত্যাদি আছে, হাতলা ভোট হতো, গ্রামে ঢুল পিটিয়ে টিন বাজিয়ে অমুক জায়গায় অমুক গাছের তলায় অতটার সময় সবাই জমায়েত হবে, মানুষ আসতেন। কারণ যার নামে প্রচার, এই ঢাকঢোল বাজানো, তার আবার জায়গা শ্রমিক সম্পত্তি আছে, গরিব মানুষ, তার জায়গা জমি সম্পত্তিতে কাজকর্মও করে, না গেলে অসুবিধা হবে। উনি তার পছন্দের লোকের হাত তুলে বলতেন, এর পক্ষে সবাই হাত তুলো, সমর্থন করো কি করো না তা না। এই যে পদ্ধতি, এটা অগণতান্ত্রিক। এবং এই পদ্ধতিতে সেই সময়ে 2-4-10টা যে পঞ্চায়েত তৈরি হতো, সেগুলোর মাধ্যমে জনগণ কোন রকম সাহায্য সহযোগিতা পেতেন না। কাজ কি ছিল? তখন লেভির জুলুম হতো। পুরনো মানুষ যারা, তারা জানেন, রেশনে যে চাল দেওয়া হয়, এটা রাজ্যভিত্তিক কেন্দ্রীয় সরকার একটা কোটা ঠিক করে দেয় মুখ্যমন্ত্রীদের ডেকে, তোমাদের রাজ্য থেকে এই পরিমাণ ধান সংগ্রহ করে দিতে হবে। গ্রামে গ্রামে ফসল যখন ঘরে উঠত, পুলিশকে সাথে নিয়ে হাত তোলা ভোটে যারা জিততেন, আর যিনি তাদেরকে জিততে সাহায্য করতেন, তার নির্দেশে যাদের বাড়িতে গোলায় ধান আছে, ইচ্ছার বিরুদ্ধে তাদের কাছ থেকে সেই ধান জোর করে তারা নিয়ে যেতেন। এটাকেই আমরা বলছি লেভির জুলুম। তার বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সারা ভারত কৃষক সভা, উপজাতি অধ্যুষিত এলাকায়
গণমুক্তি পরিষদ, এরা তীব্র আন্দোলন গড়ে তুলবার চেষ্টা করেছেন। সেই আন্দোলন দমাতে গিয়ে কৈলাসহরের সোনাইমুড়িতে রবীন্দ্র মালাকারকে তৎকালীন সরকারের পুলিশ তারা খুন করেছিল। আমরা তখন কলেজে পড়ি। তার প্রতিবাদে সারা ত্রিপুরা জ্বলে উঠেছিল। এটা ছিল পঞ্চায়েতের কাজ। আর কি, আড্ডার চেক দিত। বাজারে গরু, ছাগল, হাঁস, মুরগি বিক্রি করতে যিনি নিয়ে যাচ্ছেন তার পরিচয়, আবার যিনি কিনলেন তার পরিচয়। পরিচয়পত্র দিতে গিয়েও এই পঞ্চায়েতের লোকরা সেখানে গোলমাল বাঁধাবার চেষ্টা করতেন, পয়সা করে নিতেন। তারপরেও দেখা গেছে এদের মধ্যে কাউকে কাউকে ধরে পুলিশ থানায় নিয়ে গেছে। পুলিশের সাথে হাততলা ভোটের যে পঞ্চায়েতের সদস্যদের সম্পর্ক, সকালবেলা বেরিয়েছে, সন্ধ্যা পার হয়ে গেছে, বাড়িতে লোকটা ফিরছে না, খোঁজখবর করতে গিয়ে শুনলো তাকে থানায় নিয়ে গেছে। কি তার অপরাধ? বাড়ির লোক গিয়ে বলছে, আরে তো আমার পরিবারের লোক, মানতেই রাজি না। সেখানে আবার পুলিশকে পয়সা দিয়ে এই পঞ্চায়েতের সাথে বিলিঝুলি করে পুলিশ যাদের আটকালো তাদেরকে পয়সা কুড়ি দিয়ে তারপর মানুষকে বাড়িতে আসতে হতো। এর বাইরে সেই সময় পঞ্চায়েতের আর কোনো কাজ ছিল না। রাস্তা ঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, এই যেগুলির কথা আমার আগের বক্তা আপনাদের সামনে বলবার চেষ্টা করেছেন, বা আপনারা যারা এখানে আছেন তাদের বড় অংশ যে অভিজ্ঞতায় আপনারা এখন সমৃদ্ধ, এগুলো তো সেই সময় পঞ্চায়েতে হতো না। কিন্তু ওই পরিস্থিতিতেও দুটা চারটা জায়গায় ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কমিউনিস্ট আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত এরকম যারা তখন সরাসরি প্রধানের ভোট হতো, নির্বাচিত হয়ে প্রধান হয়েছেন, তারা জনকল্যাণে কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করতেন লড়াইয়ের মানসিকতা নিয়ে। নিজের পঞ্চায়েতে যেমন তাদের ভাবনা চিন্তার প্রতিফলন তারা ঘটাতেন, এবং তাদের কাজের যে সাফল্য, তার যে ফলাফল, এটা আস্তে আস্তে পার্শ্ববর্তী এলাকাতে ছড়িয়ে পড়ত। পার্শ্ববর্তী এলাকায় পঞ্চায়েত থাকুক বা না থাকুক, সাধারণ মানুষ উজ্জীবিত হতেন। এরা যদি পারে, আমরা কেন পারব না? গৌরী ভট্টাচার্যের নাম আপনারা পুরনো যারা তারা শুনে থাকবেন। মহিলা, একজন পুলিশ অফিসারের স্ত্রী, নরসিংগড়ের কাছে বাড়ি। গ্রামের মানুষ পঞ্চায়েতের নির্বাচনে বললেন আপনাকেই দাঁড়াতে হবে। কারণটা কি? মানুষের বিপদে আপদে ছুটে যেতেন। তার যে স্বামী পুলিশ অফিসার, মানুষের পাশে দাঁড়াতেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। আমরা যখন আগরতলায় ব্রেন ইউনিভার্সিটি পড়ি, তখন আমরা এই দারোগার নাম শুনতাম। সন্ধ্যার অন্ধকারে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতেন, হাতে একটা টর্চ নিয়ে। তখন সরকারের নিয়ম ছিল রিক্সাতে বাতি জ্বালাতে হবে। যেই রিক্সা বাতি না জ্বালিয়ে সন্ধ্যার পর রাস্তায় চলতো তাকে গিয়ে আটকাতেন, ঘুষ খাওয়ার জন্য না। তোমার বাতিটা নাই কেন? বাতিটা লাগানো আছে কিন্তু জ্বালছে না। জ্বাললে পরে তেলটা পুড়বে। সে মনে করছে তেলটা পুড়লে তো আমার পকেটের পয়সা যাচ্ছে, জ্বালাচ্ছে না। তো
তাকে বুঝিয়ে বলছে, তুমি যে বাতিটা জ্বালাচ্ছ না, রাস্তা দিয়ে যাচ্ছ, একটা দুর্ঘটনা ঘটলে পরে রিক্সাটাও নষ্ট হবে, তুমিও তো অসুস্থ হবে, আহত হবে, আরেকটা লোকের ক্ষতি করবে, তোমার নিজেরও ক্ষতি হবে, এটা ব্যান, এটা তুমি করতে পারো না। দাঁড় করিয়ে বাতি জ্বালিয়ে তারপর তাকে চলতে সাহায্য করতেন, এরকম দারোগাবাবু ছিলেন। তো তার স্ত্রী, তিনি দাঁড়ালেন, তিনি জিতলেন। যে কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করলাম, এই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সেখানকার একটা পঞ্চায়েতে কাজ করার চেষ্টা করেছেন। গোটা এলাকাটা, বিধানসভা এলাকার একটা বৃহত্তম অংশ নাম ছড়িয়ে পড়ল গৌরী ভট্টাচার্য। আমাদের ত্রিপুরা বিধানসভার এক সময়ের স্পিকার ছিলেন, তেলিয়ামোড়া বাড়ি, একজন ভালো কৃষক। কে নগর এলাকায়, মানে তেলিয়ামোড়ার পার্শ্ববর্তী গ্রাম। একদিকে কৃষি কাজ করছেন, আরেকদিকে মানুষকে তার বিপদে আপদে সাহায্য করার চেষ্টা করতেন। এই যে আমাদের ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তায় উজ্জীবিত হয়ে তিনিও পঞ্চায়েতে দাঁড়ালেন, মানুষ তাকে জেতালো। একইভাবে কাজ করার চেষ্টা করলেন, গোটা এলাকার মধ্যে নাম ছড়িয়ে পড়ল। এরাও যদি পারে, তাহলে আমাদের পঞ্চায়েতগুলি হচ্ছে না কেন? তো আমি এরকম একটা দুটো আমার এখানে বসে বসে যেটা আমি মানে রোমন্থন করার চেষ্টা করছিলাম, এরকম আরো সংখ্যায় বেশি না। ভালো কাজ একটা, দুটা, তিনটা, চারটা জায়গায় যদি ঠিকভাবে করা যায়, তাহলে তার বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং এই বার্তা থেকে, এই চিন্তা থেকে নতুনভাবে পঞ্চায়েত করতে হবে। এইভাবে দুর্নীতির আখ্যা আর পুলিশের সাথে লাঠি কাঁধে নিয়ে গরিব কৃষকের গুলা ভেঙে লেভির জুলুম করা, আর আড্ডার চেক দিয়ে দ্বিতীয় পয়সা, তারপরে আবার থানায় ঢুকিয়ে তার সর্বস্ব লুট করে পুলিশ এবং এই পঞ্চায়েতের লোকরা মিলে মানুষকে বিপন্ন করে। এটা কিসের পঞ্চায়েত? এখান থেকে পঞ্চায়েতকে বের করে আনলো বামফ্রন্ট সরকার, নতুন ধরনের। হাত তোলা ভোট বন্ধ, মানুষ তো বিশ্বাস করছে না। এটা আবার কেমন কথা? পঞ্চায়েতের ভোট হাত তোলা হবে না, তাহলে কিরকম হবে? বিধানসভায় যেভাবে ভোট দিয়েছেন, লোকসভায় যেভাবে ভোট দেন, সেরকম ভাবে হবে। হলো, তারপর নতুন আইন তৈরি হলো, 3 ভাগের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এগুলো আপনারা জানেন। তার কাজের ধরন আমার আগে শ্যামল আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। আপনারা যারা পুরনো পঞ্চায়েতের কাজ করেছেন অথবা দূর থেকে পঞ্চায়েতের কাজ দেখেছেন, আপনারা এগুলো জানেন। ত্রিপুরার পঞ্চায়েত বামফ্রন্ট সরকারের শাসনে ভারতবর্ষের মধ্যে একটা মডেল হয়েছিল, আদর্শ হয়েছিল। কেন্দ্রের সরকার, বামফ্রন্ট সরকার তো কেন্দ্রে ছিল না কখনো, তারা কেন্দ্রীয় সরকারে যারা গ্রাম উন্নয়নের কাজের সাথে যুক্ত, এরকম যারা, তাদেরকে একদিকে পশ্চিমবাংলা, আরেকদিকে কেরালা, আরেকদিকে ত্রিপুরা, এখানে তারা পাঠাতে অভিজ্ঞতা নিয়ে আসুন, তথ্য সংগ্রহ করুন। তো এই যে পঞ্চায়েত, বামফ্রন্ট সরকার গ্রাম উন্নয়নের গোটা পরিকল্পনাটা পঞ্চায়েতের উপর নির্ভর করে তৈরি করত। নগর এলাকার পরিকল্পনা নগর পঞ্চায়েতের উপর নির্ভর করে করত। আর উপজাতি অধ্যুষিত যে এলাকা, ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, তাতে পঞ্চায়েত নাই, কিন্তু পঞ্চায়েতের আদলে গ্রামের উন্নয়নের জন্য এলাকা ভাগ করে নির্বাচনের মাধ্যমে একটা প্রতিষ্ঠান তৈরি করে তারা কাজ করত। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তারা যে পরিকল্পনা তৈরি করে পাঠাতেন, একে ভিত্তি করে বামফ্রন্ট সরকার তার সামর্থ্যের যে সীমাবদ্ধতা
সামগ্রিক ত্রিপুরার পরিকল্পনা তৈরি করতেন, টাকা তুলে দিতেন। শুধু পরিকল্পনা পাস করলে তো হবে না, টাকা দিতে হবে। তো সেই টাকা সরাসরিভাবে উপর থেকে নিচে একেবারে পঞ্চায়েতের হাতে চলে আসতো। শুনছিলেন আমার আগের বক্তা আপনাদের সামনে বলেছেন, আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন। বছর অন্তত দুটো সভা করতে হতো। একটা হচ্ছে পরিকল্পনা তৈরি করো, সবাইকে ডাকো, মানুষের কথা শোনো, তাদের মতামত যাচাই করো, তার ভিত্তিতে বড় অংশের মানুষের মত নিয়ে পরিকল্পনার খসড়া তৈরি করো, করে উপরে পাঠাও। এই মিটিং খুব গুরুত্বপূর্ণ, তার ভিত্তিতেই টাকা আসে। এখন রূপায়ণ আরম্ভ হচ্ছে। বছরের আরেকটা সময় শেষের দিকে আমরা যে পরিকল্পনা করে পাঠালাম, তার মধ্যে যেটা যেটা তোমরা হাতে নিলে, সরকার থেকে টাকা দিল, কোথায় কিভাবে কাজ হলো, তার হিসেব লিখিতভাবে বই ছাপিয়ে সভা ডেকে মানুষের সামনে উপস্থিত করতে বাধ্য ছিল। এটাই আইন বামফ্রন্ট সরকারের। শুধু পঞ্চায়েতের প্রধান বক্তৃতা করে চলে গেলেন বই দিয়ে, আর কিছু জবাবদিহি নাই, না, এটা চলবে না। প্রশ্ন করেছেন মানুষ, পঞ্চায়েতের কাজে অসন্তুষ্ট, যে কাজে গুরুত্ব দেওয়া দরকার ছিল সেখানে গুরুত্ব দেওয়া হয়নি। কোথাও কোথাও তাদের মনে হয়েছে এখানে টাকা ঠিকঠাকভাবে খরচ হয়নি, অথবা কিছু না কিছু দুর্নীতি আছে। রাস্তা যে তৈরি হলো, যে ইট ব্যবহার করা হয়েছে, এটা ভালো মানের ইট না। এটা সরকারি কোনো বাড়ি তৈরি হয়েছে, তাতে সিমেন্ট বালির যে মিশ্রণ, তাতে সিমেন্টের পরিমাণ কম, এই বাড়িটা দীর্ঘদিন থাকবে না, দুর্নীতি হয়েছে। এই প্রশ্নগুলি কিন্তু মানুষ তুলতেন মিটিংয়ে, জবাব দিতে হতো। না না, আপনারা ঠিক বলছেন না, আমরা যা করেছি সব ঠিকঠাক করেছি, এরকম বলার কিন্তু কোনো সুযোগ ছিল না। এই ছিল পদ্ধতি। মন্ত্রীরা প্রত্যেক বছর অন্তত একবার তো নিশ্চিতই, কিন্তু দুবারও ব্লক ভিত্তিক পঞ্চায়েত সমিতির বর্ধিত পরিসরে সভা ডাকতেন। জেলা পরিষদের সদস্যরা সবাই থাকতেন, পঞ্চায়েত সমিতির লোকরা থাকতেন, এবং এই ব্লকের মধ্যে যে বিধায়করা আছেন, যে দলেরই হোক, পঞ্চায়েত সমিতির মেম্বার যে দলেরই হোক, জেলা পরিষদের মেম্বার যে দলেরই হোক, সবাই থাকতেন। এবং ব্লকের কাজের সাথে যুক্ত, গ্রামের উন্নয়নের সাথে যুক্ত সরকারের যে দপ্তর, সেই দপ্তরের যে ঊর্ধ্বতন মহল, সেই অফিসাররা এই সভায় উপস্থিত থাকতেন। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। আপনাদের যে ব্লক, কাঠালিয়া ব্লক, বছরে দুবার এই সভায় উপস্থিত থাকতাম। আমরা শুনতাম, বলতাম কম, প্রশ্ন করতেন, জানতে চাইতেন। আমি লক্ষ্য করেছি এই সভাগুলোতে মহিলারা যারা উপস্থিত ছিলেন, তারাই ছিলেন সবচেয়ে বেশি মুখর। এটা কারোর বিরুদ্ধে অভিযোগ না, কি করতে হবে, কি করা দরকার, কোনটা হয়নি, কোনটা অগ্রাধিকার দেওয়া উচিত ছিল, এই সমস্ত বিষয় নিয়ে তারাই সবচেয়ে বেশি মুখর থাকতেন। আমরা নিজেরা কম কথা বলে অফিসারদের বলতাম, এগুলো জবাব দিন, কোনটা কবে হবে, কিভাবে হবে, টাকা পয়সা কোথায়। এই সব কিছু করা মধ্য দিয়ে অন্তত 3 ঘন্টা 4 ঘন্টা এক একটা এরকম সভা হতো। এবং মানুষ দেখেছেন, আপনাদের অভিজ্ঞতা, সোনামুড়া একটা ব্লক ছিল, ভেঙে 3টা ব্লক হয়েছে, বক্সনগর এবং কাঠালিয়া। তার পরবর্তী সময়ে মোহনভোগে আমরা আরেকটা ব্লক করেছি। তো যাই হোক, এখন সমস্ত কিছু তো নষ্ট হয়ে গেছে, ধ্বংস করে ফেলেছে। এই যে পদ্ধতিটা বললাম, এটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে কিন্তু 5 বছরে একবার ভোট দেওয়া না, সেটা গণতন্ত্রেরই অন্তর্ভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ভোট দিয়ে চুপ করে বসে থাকবো, আমার কোনো ভূমিকা নাই,
তাহলে তো এই গণতন্ত্র মূল্যহীন। কাজে এই গণতন্ত্রটাকে তাৎপর্যমণ্ডিত করার জন্য এই যে প্রক্রিয়াটা, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা বললাম, নগরের ক্ষেত্রে একই পদ্ধতি। আপনাদের সুনামরায় তখন একটা ছিল, পরবর্তী সময় আরেকটা হয়েছে। সেখানে যে ওয়ার্ড, সেখানে এই পদ্ধতিতেই কাজ হতো। তা এখন আপনাদের অনেকের মনে হতে পারে সবই যারা নিয়ে গেল, ঠিক আছে, 19-এর নির্বাচনে 96 ভাগ, বাকি যে 4 ভাগ সেগুলো লুটপাট করেছে, গুনতেই দেয়নি ঠিক মতো। আসলে শেষ পর্যন্ত 100 ভাগ। তো এবার না হয় যেটা শ্যামল বলছিলেন, গতবারের 4 ভাগের জায়গায় আমরা 30 ভাগ হয়েছি, এটা অনেকটা আত্মম্ভরীভাবে অনেকটা আমরা এগিয়েছি। বাহ্যিকভাবে দেখলে মনে হবে 4-এর জায়গায় 30-26 তো বাড়লো, অঙ্কের হিসাবে তো ঠিকই আছে। তার অর্থ কি এই এর বেশি আমাদের লোক দেওয়ার ক্ষমতা ছিল না? ঘটনা তো মোটেই তা না। সব জায়গাতেই তো আমরা দিতে পারতাম। শ্যামলবাবুই বলবার চেষ্টা করেছেন কেন দেওয়া যায়নি, কারা বাধা দিয়েছে, কারা বাধা দিয়েছে। এখন আপনাদের মধ্যে যদি প্রশ্ন এটা হয় যে ঠিক আছে, এই সব কিছুর পরে আমরা আমাদের এই এলাকার 3টা 4টা 5টা ব্লকের পঞ্চায়েতের মধ্যে আমরা দাঁড়িয়েছি, পঞ্চায়েত সমিতিতে আমরা দাঁড়িয়েছি, জেলা পরিষদও আমাদের এখানে 1-2 জন প্রার্থী আছেন, এখানে এগুলিতে যে আমরা জিতিও, আমরা কি করতে পারবো? এই প্রশ্নটা কিন্তু বিজেপি বেশি করে তুলবার চেষ্টা করবে এই এলাকাতে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তার জন্যই আমি গৌরী ভট্টাচার্যের অভিজ্ঞতা এখানে তোলার চেষ্টা করলাম। তেলিয়ামোড়া থেকে নির্বাচিত হয়ে এসে জেলখানা এমএলএ, যিনি বিধানসভার স্পিকার হয়েছিল, তার প্রথম গণতান্ত্রিক পরিমণ্ডলে আসার ভিত্তিটা হচ্ছে পঞ্চায়েত। তার অভিজ্ঞতার কথা বললাম। আর এরকম বলা যাবে, সময় লাগবে। কাজে এরকম 2 জন 4 জন 5 জন তৎকালীন হাততলা ভোটে একটাই ভোট হতো, যে ভূমিকা নিয়েছিলেন গোটা ত্রিপুরাকে নাড়িয়ে দিতে পেরেছিলেন। এটা মাথায় রেখে আপনাদের এই যে ব্লক এলাকা, তাতে যে 4টা 5টা 6টা জায়গায় আপনারা লড়াই করছেন, জনগণের প্রতিনিধি যারা, কারা জনগণের প্রতিনিধি, যেটা দিয়ে আমি শুরু করলাম, তাদের যদি নির্বাচিত করে সঠিক লোকের হাতে পঞ্চায়েতটা তুলে দিতে পারেন, আর এই কাজগুলো যদি তারা ঠিকঠাক করতে পারে, এই ব্লক এলাকাতে যতই জবরদস্তি করে অন্যদের দাঁড়াতে যেতে না পারে, বাধা দিয়ে ভোট না করে দখল করেছে, তাদেরকে কোণঠাসা করতে আপনাদের বেশি সময় লাগবে না। কারণ আপনারা ন্যায়ের পক্ষে কাজ করবেন, বার্তা ছড়ে যাবে। বিজেপি যারা করেন 100 জনের মধ্যে 100 জনই দুর্নীতি করেন, ঘটনা কিন্তু তা না। কিছু লোক তো আছেন এটা ভালো কাজ চায়, তারাই তো বলবে আরে তোমরা কি করছো, ওরা কি করছে, এটা তো দাঁড়াতেই দিলে না, লড়াই করে ওরা দাঁড়ালো, তারপরও নানাভাবে সমস্যা তৈরি করছো, দেখো তো তারা কিভাবে কাজ করছে। এই জায়গাটা হচ্ছে এই নির্বাচনে আপনাদের এলাকায় বামপন্থী মনোভাবাপন্ন যারা, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন যারা, যারা সমঝোতা করে আসন ভাগ করে নিয়ে বিজেপির বিরুদ্ধে ভোটটা যাতে ভাগ হতে না পারে এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে যারা দাঁড়িয়ে তাদেরকে পরাস্ত করে জনগণের প্রতিনিধিদের নির্বাচিত করতে যাচ্ছে, তাদেরকে জয়যুক্ত করার গুরুত্ব এবং তাৎপর্য। কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অর্ধাহারে থাকছে, অনাহারে থাকছে। সবচেয়ে বেশি অনাহারে ভুগছে মহিলারা, কারণ তারা তো সবার শেষে খায়। যখন খেতে যায় তখন তার কিছু থাকে না, জল খেয়ে বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। বাড়ির পুরুষটা অনেক সময় জিজ্ঞেস করে না এই ভদ্রমহিলা খেলেন কি খেলেন না, এটা হচ্ছে আরেকটা দস্তুর, এটা খুব খারাপ। কেমন না, শুধু কি রেগার কাজ? আরে রেগায় তো ভারতবর্ষের মধ্যে
ত্রিপুরা বামফ্রন্ট সরকারের শাসনে কোনো কোনো বছর 1 নম্বর হয়েছে এবং কখনো 3 থেকে 4-এর নিচে যায়নি। হিসাব তুল্যমূল্য বুঝিয়ে দিয়েছি আমরা। টাকা খরচ হচ্ছে না, হিসেব দিতে পারছে না। বামফ্রন্ট সরকারের সময় এরকম কথা বলবার অধিকার সুযোগ কারোর ছিল না। অফিসাররা এসে তথ্যাদি নিয়ে দেশের অন্যান্য রাজ্যে যেখানে ঠিকভাবে কাজ করছে না গিয়ে বলছে যাও কাজ কিভাবে করতে হয় ত্রিপুরা যাও। এরকম জায়গায় ত্রিপুরাকে নিয়ে যাওয়া গিয়েছিল। তো শুধু তো রেগার কাজ না, পূর্ত দপ্তরের কাজ, রাস্তাঘাট, জলকল, আপনার কৃষি দপ্তরের কাজ, হর্টিকালচার দপ্তরের কাজ, উপজাতি কল্যাণ দপ্তরের কাজ, বন দপ্তরের কাজ, বিদ্যুৎ দপ্তরের কাজ। আমি প্রধান প্রধান এই দপ্তরগুলির কথা বলছি। শুধু তো রেগার কাজ দিয়ে দারিদ্রতা মুক্ত অথবা অনাহার মৃত্যু বন্ধ করার ভূমিকায় নেই বামফ্রন্ট সরকার নিশ্চিত ছিলেন, ঘটনা তো না। এই সমস্ত দপ্তরগুলো এবং দেখা গেছে বছরে রেগায় যত না কাজের সুযোগ তার দ্বিগুণ সুযোগ এই দপ্তরগুলির মাধ্যমে সেখানে সৃষ্টি করা হতো। এবং এটা শুধু কাজের সুযোগ সৃষ্টি না, এই দপ্তরগুলোর মাধ্যমে এলাকার সামগ্রিক উন্নয়ন। এই যে শুনছিলেন শ্যামলবাবু বলছিলেন, এটা পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, সেচের জলের ব্যবস্থা, এবং এই যে সেচের যে বিরাট প্রকল্প, এই শুনে শুনে আমার মনে হচ্ছিল সেই সময় বিডিও কে ছিলেন, শঙ্কর দে টিসিএস হয়েছিলেন, এখন চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। তার ভয়ে পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরাও ভয়ে কাঁপত। পুকুর কাটা তো একটা হিসেব করে পুকুরের কাটবার জন্য দায়িত্ব দিতেন। কাটা শেষ, এবার টাকা বন্ধন হবে, তিনি বাস নিয়ে ফিতা নিয়ে এই পুকুরে নামতেন, ডাইনে বায়ে। হ্যাঁ, তার মাপ গভীরতা হিসেব করার পর যদি না মিলতো বলছে না হয়নি তো আরো কাটতে হবে। এরকম লোক ছিলেন, কেউ বলতে পারবে না অন্যায়ভাবে কারোর কাছ থেকে 2 পয়সায় নিয়েছেন। আমরা যখন সেচের কথা নিয়ে কথা বলছিলাম, ব্লকের মধ্যে আলোচনা হচ্ছিল, তখন কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন এই গোমতী নদীর জল তুলে এনে এই এলাকাটাতে যদি আমরা এই সেচ ব্যবস্থার সম্প্রসারণ করতে পারি, কয়েকশো হেক্টর জমি সেখানে 2 ফসলা 3 ফসলা করা যাবে। তাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। সেই যাওয়ার আগে যে প্রায় 2 বছর কাজ করে গেছেন, এই কাজটা অর্ধেকের বেশি সম্পন্ন করে গেছে। এখন তো শুনলেন সবটা যখন শেষ করলাম, এখন দেখা যাচ্ছে জল যে পাইপ দিয়ে যাবে এই স্পান পাইপই নাকি নিয়ে চলে গেছে। স্পান পাইপ বলছেন রাস্তার ইট তুলে নিয়ে নিজের বাড়ির ল্যাট্রিন তৈরি করছে এই মল রোডের লোকরা। আপনারাই বলছেন লুটের রাজত্ব। তাহলে এখন তো সমস্ত বন্ধ, রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ কিছু নাই। ত্রিপুরা বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত। আপনাদের এলাকাতেই আমরা এটা শুরু করি প্রথম। এখন এই ত্রিপুরাতে দেখা যাচ্ছে লোডশেডিং হচ্ছে। কেন লোডশেডিং হবে? ত্রিপুরার উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশে যায়, ওখান থেকে 65 থেকে 70 কোটি টাকা আসে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে যায়, সেখান থেকে টাকা আসে। এখন এই বিজেপি সরকার আসার পর কেন ঠিক মতো বিদ্যুৎ উৎপাদন হয় না? উৎপাদন হলো কেন ঠিক মতো সরবরাহ হয় না? একবার ঝড়ে যদি খুঁটি ভেঙে পড়ে যায়, এই খুঁটি উঠতে কেন 6 মাস লাগে? তার কেন লাগে না? কি চলছে এটা? তাহলে এই সমস্ত দপ্তরগুলোকে কাজে লেগে সঙ্গে রেগা সাধারণ মানুষের হাতে পয়সা তুলে দেওয়ার ব্যবস্থা ছিল। কাজে এই অবস্থাটা পরিবর্তন করতে হবে।
এবারকার পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে গত 6 বছর 7 বছরের অভিজ্ঞতার নিরিখে মানুষের জীবনে যে অর্থনৈতিক সংকট এই সরকারটা তৈরি করেছে, এবং তার মূল কথা হচ্ছে খাবার নাই। এখান থেকে তো বেরিয়ে আসতে হবে। আসতে গেলে পর এই পঞ্চায়েতটাকে মানুষের পাশে দাঁড়িয়ে সহায়ক শক্তি হিসাবে যাতে ভূমিকা নিতে পারে, সেই জায়গায় পঞ্চায়েতকে নিয়ে যেতে হবে। আপনারা যদি এই 4-5টা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাল ঝান্ডা কাঁধে নিয়ে, এখানে যদি জয়যুক্ত করে এই পঞ্চায়েতগুলিকে শক্তিশালী করতে পারেন, এটাই এই ব্লকের উপর চাপ সৃষ্টি করবে। এবং দেখবেন তাতে ভোটের সময় যারা এদের সঙ্গে ছিলেন না, এদের এই সঠিক কাজের দৌলতে তারা উৎসাহিত অনুপ্রাণিত হয়ে হাত মিলাবে, একসাথে মিলে চাপ সৃষ্টি করবে। এটা সরকারের উপর চাপ সৃষ্টি করা যাবে। এই জায়গাটা, এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যমণ্ডিত। তাই আপনাদের কাছে যেটা বলবো, আমি কথা বাড়াতে চাইব না, দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে, সাহস করে এই নির্বাচনে আপনাদের ভূমিকা নিতে হবে। বামপন্থী এবং ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের জয় নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা নিতে হবে। গণতন্ত্র তো শেষ, তার তো প্রথম নিদর্শন হচ্ছে পঞ্চায়েত। 18-র পর থেকে 19-এর পঞ্চায়েত দিয়ে শুরু হলো। গত মাস দুয়েক আগে যে লোকসভার নির্বাচন হলো, কোন নির্বাচন ঠিক মতো ত্রিপুরায় হয়েছে বিজেপি শাসনে? হয়নি। আপনারা অনেকেই এমনকি গত লোকসভার নির্বাচনেও ভোট দিতে পারেন। কেন? দিল্লিতেও যাদের সরকার, রাজ্যেও তারা 18 নির্বাচনের সরকার দখল করলেন, তারা কেন মানুষকে গণতান্ত্রিক অধিকার যা তারা ভোগ করছিলেন এটাকে কেন ভোগ করার সুযোগ দিচ্ছেন না? কারণ একটাই, মানুষের স্বার্থে, মানুষের কল্যাণে, রাজ্যের অগ্রগতিতে প্রকৃত অর্থে যে কাজ করার কথা সেই কাজ তারা করছে না। কাজে ভোটের সময় মানুষের সামনে গেলে পরে মানুষ যখন এই প্রশ্নগুলি তুলবে, কি জবাব দেবে তারা? কাজেই এই জায়গায় ভোট না, জবরদখল করো, সেটাই চলে আসছে, সেটাই চলে আসছে। এটা শাসক দলের শক্তি না, দুর্বলতা। কেউ বলতে পারবেন বামপন্থী ফ্রন্টের কট্টর বিরোধী যারা, তাদেরকেও বলছি, বলতে পারবেন বামফ্রন্ট সরকারের শাসনে গণতন্ত্র হরণ করা হয়েছে, ভোটের অধিকার হরণ করা হয়েছে, স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার হরণ করা হয়েছে, নিজের দল করার অধিকার, আন্দোলন সংগ্রাম সংগঠিত করার, সরকারের বিরুদ্ধে মতামত ব্যক্ত করার অধিকার, কি বিধানসভার ভেতর কি বিধানসভার বাইরে, কেউ বলতে পারবেন কারোর অধিকার হরণ করা হয়েছে? কেউ বলতে পারবেন না তো। কারণ জনগণের উপর বামফ্রন্ট সরকারের আস্থা ছিল। বামফ্রন্ট সরকার না থাকলে পর 18 নির্বাচনে বিজেপিতে সরকারই আসতে পারত না। স্বাধীন সুযোগ দেওয়া হয়েছে, মানুষকে প্রলুব্ধ করেছে, আকাশের 4 তারা পেরে দেবে এরকম প্রতিশ্রুতি দিয়েছে। মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় না, সময় সময় ভুল সিদ্ধান্ত নেয়। 18 বিধানসভা নির্বাচনে এটা বড় অংশের মানুষ ভুল সিদ্ধান্ত নিয়েছেন। 1 বছরের ব্যবধানেই নিজেরা বুঝতে পেরেছেন কি করলাম, নিজেদের পায়ে নিজেরা কুরুল মারলাম। মানুষই বলতে শুরু করেছেন। কাজেই এই জায়গাটায় দাঁড়িয়ে ত্রিপুরায় যা চলছে,
এটাকে তো এইভাবে চলতে দেওয়া যায় না। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, মতামত ব্যক্ত করার স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে, দলমত করার যে অধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে, এই অধিকার যেভাবে তারা হরণ করে নিচ্ছে, এটাকে চলতে দেওয়া যায় না। এটা ঠিক 70% জায়গা 19 সালের মতো জবরদখল করেছে, বেদখল করেছে, জালিয়াতি করে। 30% জায়গায় লড়াই হচ্ছে। এই লড়াইয়ের সাফল্য সংহত করে গোটা ত্রিপুরাকে ধীরে ধীরে গণতন্ত্রের জবাইখানা হিসাবে দেশের সামনে এই ত্রিপুরাকে যেভাবে তারা তৈরি করবার চেষ্টা করছে, এখান থেকে ত্রিপুরাকে মুক্ত করতে হবে। গণতন্ত্র উদ্ধার করতে না পারলে পর গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ, তাদেরকে তো রক্ষা করা যাবে না। কাজে এই পঞ্চায়েত নির্বাচনটা একদিকে যেমন অর্থনৈতিক সংকট, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, আরেকদিকে গণতন্ত্র, এই একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে যুক্ত। কাজে এই লড়াইয়ে আপনারা যারা এদের মুখামুখি দাঁড়িয়ে ভূমিকা নিচ্ছেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আপনারা নিচ্ছেন। ত্রিপুরার যে 70% জায়গায় দাঁড়াতে দিল না, জবরদখল করল, সেই মানুষরা অপেক্ষা করে আছে শেষ দিন পর্যন্ত আপনারা কি ভূমিকা নেন। আমি আসছিলাম আগরতলা থেকে, রাস্তায় দেখলাম দু একটা জায়গায় বিজেপির মিছিল হচ্ছে, প্রাণ নাই, লোকও সেভাবে নাই। এখন জানি না, টাকা পয়সা কম দিলে কম লোক যাবে, আবার বেশি দিলে বেশি লোক যাবে। পঞ্চায়েতের নির্বাচন ত্রিপুরায় আমরা যেটা দেখেছি, বিধানসভার নির্বাচনকে বাদ দিলে পর আর কোন নির্বাচনে গ্রাম ত্রিপুরায় এই যে একটা উৎসবের মেজাজ, জয় আছে পরাজয় আছে, ফল ঘোষণা হয়েছে, যে জয়ী যে পরাজিত, দুজনের কোলাকুলি করছে, কাঁধে হাত রাখছে, দুজনে মিলেই বাড়িতে ফিরছে। গোলমাল নাই তো, কোথায় নিয়ে গেছে রাজ্যটাকে। কাজে এখান থেকে বের হয়ে আসবার জন্যে আপনাদের ভূমিকা নিতে হবে, ছেড়ে দিলে চলবে না। মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, হিন্দু মুসলমান, উপজাতি অনুপজাতি, এটাকে প্রতিরোধ করতে গেলেও গণতন্ত্র চাই। গণতন্ত্র ছাড়া মানুষকে আপনি ঐক্যবদ্ধ করবেন কি করে? মানুষকে ঐক্যবদ্ধ না করলে পর আপনি হিন্দু মুসলমানের একতা চান, আপনার একটা চাওয়ার উপর তো কিছু যায় আসে না। আপনার মতো যারা চান তাদেরকে একটা জায়গায় আনতে হবে। আজকে সংখ্যালঘু অংশের মানুষ তাদের জাতীয় উৎসব স্বাধীনভাবে নির্বিঘ্নে করতে পারবেন কিনা ত্রিপুরায় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে। আপনারই তার অভিজ্ঞতা, বামফ্রন্ট সরকারের সময় তো এরকম ছিল না। এই জিনিস চলতে দেওয়া যায় না। কাজেই আমি আমার কথা আর বাড়াতে চাইছি না। বাড়িতে যাবেন, খাওয়া দাওয়া করবেন। এখনো যাদের সঙ্গে কথা বলার সুযোগ পাননি, কথা বলুন। ভোট দিতে যাবেন দল বেঁধে, ভোট দেবেন, বাক্স নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আমি শুনলাম কেউ কেউ নাকি বিজেপির তরফ থেকে প্রচার করছেন, ভোট হোক কিন্তু গন্তে যেতে দেব না। এটা কি পৈতৃক সম্পত্তি নাকি? তার মানেটা কি? ভোট আটকাতে পারবেন না, এটা কিন্তু স্বীকার করছে। 70% জবরদস্তি করে দাঁড়াতে দেয়নি, 30%, 32%, 35% তো দাঁড়িয়েছে। এটাই প্রত্যাশার বাইরে। কারণ মুখ্যমন্ত্রী তো বক্তৃতা করেই বলেছেন সব পঞ্চায়েত হাতে চাই। অগণতান্ত্রিক স্বৈরাচারী বক্তব্য। আপনি বলতে পারেন বৃহত্তম এলাকাতে আমাদেরকে জয়যুক্ত হয়ে যাতে পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব নিতে পারে, তাহলে সরকার পঞ্চায়েত মিলে কাজ করতে সুবিধা। এটা গণতান্ত্রিক অ্যাপ্রোচ হতে পারে। সব পঞ্চায়েতে আমি চাই। আপনারা শুনেছেন ত্রিপুরার আগের বামফ্রন্ট সরকার কোনো মুখ্যমন্ত্রী, নিবেন চক্রবর্তী হোক, দশরথ দেব হোক, মানিক সরকার হোক, এভাবে বক্তৃতা করতেন তারা? আমি তো আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি।
বলুন তো যে আপনি এখন তাদেরকে সমালোচনা করছেন, আপনিও তো এরকম বক্তৃতা করেছেন, কেউ বলতে পারবেন না। আমরা তো এরকম করিনি। তো তাহলে ওই জায়গায় ছোট্ট অংশ হলো প্রত্যাঘাত পেয়েছেন, মানুষের মধ্যে দৃঢ়তা বলিষ্ঠতা বাড়ছে, ভোট হবে, সব জায়গায় আটকাতে পারবেন না। কাজে এখন যাদেরকে ব্যবহার করছেন মাসলম্যান, তাদের মধ্যে প্রশ্ন উঠেছে, আরে আপনারা যে আপনাদের জন্য ব্যবহৃত হচ্ছি, দেশের যে অবস্থা, কেন্দ্রে এই সরকারটা কদিন থাকবে কেউ তো জানে না। এটা যদি না থাকে, উলট পালট হয়, আপনাদের এখানে কি হবে তার নিশ্চয়তা কোথায়? এখন যে আপনাদের জন্য মানে খড়গ হাতে নিয়ে ছুটছি, তখন আমাদের খবর কে রাখবে? কাজে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তারাও তো একেবারে নির্বোধ মনে করার কারণ নাই, রাজনীতি একেবারে কিচ্ছু বুঝেন না, দেশের খবর রাখেন না, এটা মনে করার কারণ নেই তো। কাজে সেভাবে সব জায়গায় জড়ো করতে পারবেন মনে করার কারণ নেই। এই কারণে এখন বলতে শুরু করছে, হোক না ভোট, দিন না ভোট, গন্তে যেতে দেব না। বলে ভোট যখন দেবই ঠিক করেছি, তাহলে গন্তেও যাব। জয় আছে, পরাজয় আছে, তাতে কি হলো? এটাই তো গণতন্ত্র। কাজেই এই দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে এই মাঝের 2 দিন খুব বেশি সময় হাতে নেই। এখনো বাড়ির আশেপাশে যারা আছেন কথাবার্তা বলুন, দলবদ্ধভাবে যান, এবং এই লড়াইটায় একটা নূতন দৃষ্টান্ত তৈরি করার ক্ষেত্রে ভূমিকা নেই। এই আবেদন আপনাদের জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।